শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের প্রজনন, উদ্ভিদের বংশবৃদ্ধি, প্রজনন অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে খেয়াল করো, প্রজনন বা জনন কি? প্রজনন বা জনন হচ্ছে যে আমাদের যে জীব সম্প্রদায়, জীব কি করে, প্রত্যেকটা জীবই তার অনুরূপ একটা জীব সৃষ্টি করে রেখে যেতে চায় বা প্রতিরূপ সৃষ্টি করে রেখে যেতে চায়। এই যে প্রক্রিয়ায় বা যে জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণী বা জীব কি করে তার প্রতিরূপ একটা জীব সৃষ্টি করে যায় বা সৃষ্টি করে, তাকেই বলা হয় প্রজনন বা জনন। তাহলে চলো আজকে আমরা এই জনন সম্পর্কে বিস্তারিত জানবো বা শিখব। প্রজনন হচ্ছে, আমি আবারও বলছি, খেয়াল করো, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে বলা হয় প্রজনন বা জনন। তাহলে এই প্রজনন আবার দুই প্রকার। এই প্রজনন আবার কয় প্রকার? দুই প্রকার। প্রজননকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অযৌন জনন, আরেকটা হচ্ছে যৌন জনন। আজকের আমার ক্লাসটা থাকবে মূলত অযৌন জননের উপরে। অযৌন জননটাকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অযৌন জননকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমি ভাগগুলো আগে লিখছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। এক নম্বর হচ্ছে স্পোর উৎপাদন, অঙ্গজ জনন। তাহলে খেয়াল করো, প্রজনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। অর্থাৎ উদ্ভিদের বা জীবের অঙ্গের মাধ্যমে বা দেহ খণ্ডায়নের মাধ্যমে যখন বা দেহের উদ্ভিদের কোনো একটা অংশ থেকে যখন সরাসরি নতুন একটা জীবের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় অযৌন জনন। অর্থাৎ যেখানে দুটো কোষের মধ্যে মিলনের প্রয়োজন পড়ে না। আর যৌন জনন হচ্ছে কোনটা? যেখানে জনন অঙ্গগুলোর মধ্যে মিলনের মাধ্যমে কি করে তার প্রতিরূপ বা জীব সৃষ্টি করে, সেটাকে বলা হয় যৌন জনন প্রক্রিয়া। আমি আবারও বলছি, অযৌন জনন হচ্ছে যে প্রক্রিয়া দুটি ভিন্ন ধর্মিক জনন কোষ মিলন ছাড়াই, জনন কোষে মিলন ছাড়াই কি করে নতুন একটা প্রতিরূপ সৃষ্টি করে বা নতুন একটা বংশধর সৃষ্টি করে, সেটাকে বলা হয় অযৌন জনন। আর যৌন জনন হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে বা জীব কি করে, জীব যখন কি করে মিলনের মাধ্যমে, দুইটা জনন কোষের মিলনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করে, তাকে বলা হয় যৌন জনন। এখন এই অযৌন জনন আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পোর উৎপাদন আর একটা হচ্ছে অঙ্গজ জনন। আমি আবারও বলছি যে অযৌন জনন, স্পোর উৎপাদন এবং অঙ্গজ জনন, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে বা প্রজনন হয়ে থাকে। এখন স্পোর উৎপাদন হচ্ছে কোন কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যাদের অণুবীজ স্থলী থাকে, সেই বীজস্থলীগুলোর মধ্যে কি হয়, ছোট ছোট স্পোর বা অণুবীজ তৈরি হয়। এই অণুবীজগুলো থেকেই কি করে নতুন উদ্ভিদের সৃষ্টি করে বা নতুন জীবের বা নতুন জীবনের সৃষ্টি হয়, তাকেই বলা হয় অযৌন জননের স্পোর উৎপাদনের মাধ্যমে জনন। এখানে আবার খেয়াল করো, এই যে অণুবীজগুলো যে থাকে, এটা কোনো কোনো উদ্ভিদের বা কোনো কোনো জীবের কি থাকে, এটা থলের মধ্যে থাকে, আবার কখনো কখনো এটা থলের বাইরে থাকে। তাহলে যখন এই অণুবীজগুলো বাইরে থাকে, অণুবীজ থলের বাইরে উৎপন্ন হয়, তখন এদের বলা হয় বহু অণুবীজ। অণুবীজ একটা হচ্ছে থলের মধ্যে থাকবে আর একটা থলের বাইরে থাকবে। থলের ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে অন্ত অণুবীজ, আর যেটা থলের বাইরে থাকবে সেটা হচ্ছে বহু অণুবীজ। তাহলে এখানে থলের মাধ্যমে যেটা হয় সেটাকে বলা হয় মিউকর। সাধারণত মিউকর এরা কি করে অণুবীজ থলির মধ্যে থাকে। মিউকরের স্পোর অণুবীজ থলির মধ্যে থাকে, ঠিক আছে। আরেকটা আছে যেটা কি করে কনিডিয়া সৃষ্টি করে, যেটা বহি অণুবীজ যেটা বললাম, এটাকে কি বলা হয়, কনিডিয়া বলে। এটাকে বলা হয় কনিডিয়া। এটাকে কি বলা হয়, কনিডিয়া।
এই কনিডিয়া সৃষ্টির মাধ্যমে যে প্রজননটা হয় সেটাকে বলা হয় কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি। এটাকে বলা হয় কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি। সাধারণত এটা হয়ে থাকে পেনিসিলিয়াম। নিশ্চয়ই তোমরা নামটা শুনেছো, মিউকর এবং পেনিসিলিয়াম দুইটারই নাম শুনছো। পেনিসিলিয়াম এটা বংশবৃদ্ধি করে কিভাবে? কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। আর স্পোরের যেটা অণুবীজস্থলীর মধ্যে থাকে স্পোর, সেটা হচ্ছে মিউকর। এই স্পোর অণুবীজস্থলীর মাধ্যমে স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। আর এরপরে আসছে অঙ্গযোজন। এই অঙ্গযোজন হচ্ছে সাধারণত দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে বলা হয় অঙ্গযোজন। অঙ্গজ কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা দেহের খণ্ডায়নের মাধ্যমে অথবা কোনো একটা অঙ্গের রূপান্তরের মাধ্যমে বা কোনো একটা অঙ্গ থেকে সরাসরি কি হয়, যখন জীবনের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন আবার তোমার কয়েকটা ভাবে হয়ে থাকে। খেয়াল করে আমি এখানে নামগুলো বলছি। অঙ্গজ জনন হচ্ছে তোমার দুই রকম। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। খেয়াল করো, অঙ্গজ জনন দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। শব্দগুলো দিয়েই বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক মানেই হচ্ছে যখন প্রকৃতিগত ভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবে বা প্রাকৃতিক নিয়মে কি ঘটবে, যখন জনন কাজটা হয়ে থাকে তখন সেটাকে বলা হয় প্রাকৃতিক অঙ্গজ জনন। আর যখন কৃত্রিম ভাবে মানে কি, কোনো মানুষের দ্বারা বা কোনো মাধ্যমে যখন কি করা হয়, কৃত্রিম ভাবে যখন আমরা কোনো অঙ্গের মাধ্যমে যখন আমরা জনন ঘটিয়ে থাকি তখন সেটাকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। এখন দেখো, খেয়াল করে, এই প্রাকৃতিক অঙ্গজ জনন যেটা সেটা আবার কয়েকটা ভাবে হয়ে থাকে। আমি আবারও এখানে খেয়াল করো, অযৌন জনন, যৌন জনন। অযৌন জনন দুই ভাবে হয়ে থাকে, স্পোর উৎপাদন, অঙ্গজ জনন। স্পোর উৎপাদন যেটা, সেটার মধ্যে আমি আগে বলছি যে একটা থলের মতো থাকে বীজ থলে, সেই বীজের মধ্যে থেকে স্পোর উৎপন্ন হয়ে স্পোরগুলো স্প্রেড আউট হয়ে যায়, হয়ে নতুন জীবের সৃষ্টি করে। এটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে জনন। এখন খেয়াল করো, এই স্পোর উৎপাদনের ফলে যে অণুবীজ থলি বললাম, কোনো কোনো উদ্ভিদের আবার এটা কি থাকে না, কোনো কোনো উদ্ভিদের আবার এই বীজথলিটা থাকে না, এটা থলের বাইরে থাকে। তখন এই অণুবীজগুলোকে বলা হয় বহি অণুবীজ। তখন এটাকে কি বলা হয়? বহু অণুবীজ। তাহলে বহি অণুবীজের মাধ্যমে যারা বংশবৃদ্ধি করে, এইটাকে আবার বলা হয় কনিডিয়া সৃষ্টি। এটাকে কি বলা হয়? কনিডিয়া সৃষ্টির মাধ্যমে জনন। এই কনিডিয়া সৃষ্টির মাধ্যমে যে জননটা হয়ে থাকে, স্পোর উৎপাদনের মাধ্যমে জননটা হয়, সেটাকে বলা হয় কনিডিয়া সৃষ্টির মাধ্যমে জনন। আর এটা সাধারণত পেনিসিলিয়াম যে উদ্ভিদ, সেই উদ্ভিদে এই জননটা হয়ে থাকে। আর মিউকর স্পোর অণুবীজস্থলীর মধ্যে থাকে, সেই মাধ্যমে হয়ে থাকে মিউকর এর উদাহরণ। আর এই অঙ্গজ জনন আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। যে অঙ্গজ জনন মানে বলতেছি দেহের কোনো একটা অঙ্গ থেকে যখন নতুন জীবের সৃষ্টি হবে তাকে বলা হয় অঙ্গজ জনন। এটাও আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জননটার পরে আমি দেখাবো। এখন আমি তোমাদের প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদটা আমি তুলে ধরছি। অঙ্গজ জনন এইটা আবার তোমার কয়েকটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে দেহের খণ্ডায়ন, দুই নাম্বার হচ্ছে মূলের মাধ্যমে, তিন নাম্বার হচ্ছে কাণ্ডের মাধ্যমে, চার নাম্বার হচ্ছে পাতার মাধ্যমে। এখন খেয়াল করো, এই দেহের খণ্ডায়নের মাধ্যমে যেটা হয়ে থাকে সেটা উদাহরণ আমি দিচ্ছি। সরাসরি উদ্ভিদের দেহটা দুই ভাগে বিভক্ত হয়ে নতুন দুইটা জীবের সৃষ্টি করে, এই প্রক্রিয়াটাই হচ্ছে দেহের খণ্ডায়ন। সাধারণত এটা হয়ে থাকে স্পাইরোগাইরা
পাইরোগাইরা, তারপরে হচ্ছে মিউকর। এদের যেটা হয়ে থাকে সরাসরি দেহটা খণ্ড বিভক্ত হয়ে দেহের খণ্ডায়নের মাধ্যমে জনন প্রক্রিয়া হয়ে থাকে। আর মূলের মাধ্যমে যেটা হয়ে থাকে তোমরা সেটা জানো, এটা হচ্ছে পটল আর হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু। তাহলে আমি আবারও বলছি যে মূলের মাধ্যমে যে প্রজননটা হয়ে থাকে সেটাকে বলা হয় পটল বা মিষ্টি আলু, মূলের মাধ্যমে জনন। আর কাণ্ডের মাধ্যমে আবার যেটা হয়ে থাকে, কাণ্ড রূপান্তরিত হয়ে বিভিন্ন প্রয়োজনে কাণ্ড রূপান্তরিত হয়ে উদ্ভিদের কি করে জনন কাজে সাহায্য করে। আর এই কাণ্ডের মাধ্যমে রূপান্তর আবার কয়েকটা ভাগে বিভক্ত। আমি নামগুলো দিচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের আমি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব, খেয়াল করো। একটা হচ্ছে টিউবার, তারপরে 2 নাম্বার হচ্ছে রাইজোম, 3 নাম্বার হচ্ছে কন্দ, 4 নাম্বার হচ্ছে স্টোলন, অফসেট, বুলবি। ওদিকে জায়গা নাই, আমি এখানে লিখে দিচ্ছি বুলবি। খেয়াল করো, আমি আবারও বলছি যে কাণ্ডের মাধ্যমে যে জননটা হয়ে থাকে এটা তোমাদের আবার 1, 2, 3, 4, 5, 6টা ভাগে হয়ে থাকে। আমি নামগুলো বলছি, টিউবার, রাইজম, কন্দ বা বাল, এটার আরেকটা নাম স্টোলন, অফসেট। এই টিউবার হচ্ছে তোমরা দেখে বুঝবা যে এটা কি করে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে কি গোলালু, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে গোলালু। এর মাঝখানে খেয়াল করো এই যে ছোট ছোট চোখের মতো আছে, এগুলা হচ্ছে স্বল্পপত্র। এই চোখগুলোকে কেটে যদি আমরা দেখো, খেয়াল করো এখানে এই যে দেখো প্রত্যেকটা ছোট ছোট এই যে স্বল্পপত্র, এই স্বল্পপত্রগুলো এখানে যতগুলো স্বল্পপত্র আছে এগুলাকে চোখ বলা হয়। এইগুলো কেটে কেটে যদি আমরা লাগিয়ে দিই তাহলে এখান থেকে আবার কি হয়, নতুন চারা তৈরি হয়। মাটির নিচে লাগিয়ে দিলে তখন এখান থেকে কি হবে, গাছের সৃষ্টি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে টিউবার, এক ধরনের কাণ্ড। টিউবার হচ্ছে এক ধরনের কাণ্ড যেটা মিষ্টি আলু, এটা রূপান্তরিত হচ্ছে কি জন্য, খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায় রসালো হয়ে। ঠিক আছে, এর মাধ্যমে যে বংশবৃদ্ধি হয় এটাকে বলা হয় টিউবার। এটার নাম কি, টিউবার। তারপরে আসো আমরা চলে যাব রাইজোম। রাইজোম হচ্ছে কি, রাইজোম হচ্ছে আদা। এটা মাটির নিচে সমান্তরাল ভাবে অবস্থান করে। খেয়াল করো, এটা মাটির নিচে সমান্তরাল ভাবে অবস্থান করে, একটার সাথে আরেকটা এরকম লেগে থাকে, একটার উপর আরেকটা এরকম আঙ্গুলের মতো। খেয়াল করো, একটার উপর আরেকটা এরকম আঙ্গুলের মতো লেগে থাকে। আমি দেখাইতে পারি এই যে এইভাবে, খেয়াল করো এরকম ভাবে একটা আঙ্গুলের উপর একটা আঙ্গুল যদি তুলে দিই আমরা, তাহলে যেটা দেখা যাবে সেটাই হচ্ছে আদার সমান্তরাল ভাবে অবস্থান করে। প্রত্যেকটা আদা মাটির নিচে সমান্তরাল ভাবে অবস্থান করে। এদের কাণ্ডের মধ্যে কি থাকে, পর্ব থাকে, পর্ব সন্ধি থাকে। খেয়াল করো তোমরা দেখতে পারবে এই যে এর মাঝখানে কি, যে পর্ব সন্ধি, এই যে দেখো এইটা একটা বেরোচ্ছে, এটা একটা বেরোচ্ছে, এই যে এটা হচ্ছে পর্ব সন্ধি, এগুলাকে বলা হয়। তাহলে এই আদার মাধ্যমে কি হয়, উদ্ভিদ বংশবৃদ্ধি করে। এটার নাম হচ্ছে কি, রাইজোম। আমি সাথে সাথে লিখে যাচ্ছি এক্সাম্পল গুলা, তোমরা খাতায় লিখে ফেলো। এরপরে দেখো কন্দ, এর আরেক নাম হচ্ছে বাল। এটাও হচ্ছে কি হয় তোমার, এটা হচ্ছে একদম অতি ক্ষুদ্র কাণ্ড। সাধারণত তোমরা দেখে থাকবে এই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন, এরা হচ্ছে কন্দ। ঠিক আছে, এরা এই যে উপর থেকে কাণ্ডটা বের হয়ে যায়, বের হয়ে নতুন চারা গাছের সৃষ্টি করে। ঠিক আছে, এটাই হচ্ছে আরেকটা উপায়। এটার এক্সাম্পল হচ্ছে পেঁয়াজ রসুন। তারপরে আসতেছে স্টোলন। এরাও তোমরা কচুর লতি খেয়ে থাকো বা কচুর লতা তোমরা খেয়েছো। এই কচুর গাছের যে বৃদ্ধিটা হয় কাণ্ডটা থেকে, সেটা থেকে হয় কি তোমার যে বংশবৃদ্ধি হয় সেটাই হচ্ছে স্টোলন। একটা লতার সাথে আরেকটা লতা যেখানে যুক্ত হয় তার মাঝখানে একটা কচু গাছ তৈরি হয়। একটা কচু গাছ থেকে আরেকটা কচু গাছের মাঝখানে একটা লম্বা লতার মতো থাকে, এটাই হচ্ছে কচুর লতি, যেটা আমরা খেয়ে থাকি। এটা কাণ্ডের মাধ্যমে, এটাও মাটির নিচে থাকে, এটাও মাটির নিচে থাকে। এরপরে আসো আমরা চলে যাচ্ছি অফসেট। তোমরা নিশ্চয়ই পুকুরে বা নদীতে কচুরি পানা দেখে থাকবে।
এই কচুরি পানাটা হচ্ছে তোমার স্টোলন, যেটা সেটা হচ্ছে কচুরি পানা। কচুরি পানা কিন্তু কচুর মতো, দেখবা একটা কচুরি পানার থোকা ধরা আছে, তার সাথে একটা লম্বা লতার মতো অংশ যায়, সেই অংশের মাঝখান দিয়ে আরেকটা কচুরি পানা বের হয়। তাহলে এই যে লম্বা অংশটা যাচ্ছে, এটাই হচ্ছে কি তোমার একটা শাখা কাণ্ড। এটা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে মাতৃ উদ্ভিদ থেকে আরেকটা ছোট উদ্ভিদ উৎপন্ন হয়, এটাকে বলা হয় স্টোলন। আমি লিখছি এটা হচ্ছে কচু। আর অফসেট হচ্ছে কি কচুরি পানা। এরপরে আসো বুলবিল। অফসেটের পরে কি বলছি আমি, বুলবিল। এটা হচ্ছে দেখবে গ্রামে দেখা যায়, শহরেও অনেক বাড়িতে দেখা যায় যাদের গাছগাছালি আছে, সুপারি গাছ বা দেয়ালের মধ্যে একটা আলু গাছ আছে এক ধরনের, এটাকে বেয়ে তুলে দেয়। তুলে দেওয়ার পর এটা উপরের দিকে সবুজ রঙের ছোট 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 গোল গোল পিণ্ডের মতো হয়, এটাই হচ্ছে তোমার বুলবিল। আর এই পিণ্ডটা থেকেই তখন কি হয়, মাটির উপর থেকে পড়ে মাটির নিচে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার সাথে সাথে সেখান থেকে কি হয়, গাছের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে বুলবিল। সেটি পিণ্ডটাকেই বলা হয় কি বুলবিল। এটা হচ্ছে চুপড়ি আলু। বুলবিলের এক্সাম্পল হচ্ছে কি চুপড়ি আলু। তাহলে এই হচ্ছে আমাদের কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি বা জনন। এরপরে হচ্ছে পাতার মাধ্যমে। খেয়াল করো, পাতার মাধ্যমে যেটা, সেটা কিন্তু তোমরা সবাই জানো, বিভিন্ন ধরনের পাথরকুচি আমরা দেখতে পাই। পাথরকুচি গাছগুলো কি হয়, পাতাটা ফেলে দিলে পাতার চারপাশ দিয়ে কি হয়, গাছের নতুন চারা জন্ম হয়। এটাই হচ্ছে পাতার মাধ্যমে বংশবৃদ্ধি। এক্সাম্পল কি লিখে নাও, পাথরকুচি। তাহলে এই হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননের প্রক্রিয়াগুলো শেষ। এখন আসো, আমার বাকি রইল কি, আমি রেখে গিয়েছিলাম আরেকটা অংশ ছিল বাকি, সেটা কি ছিল, কৃত্রিম অঙ্গজ জনন। এবারে আসো, কৃত্রিম অঙ্গজ জনন কয়ভাবে হয়, কি কি, আমি এটা নিয়ে তোমাদের আলোচনা করব। এটা অল্পই, কৃত্রিম অঙ্গজ জনন। এটা আবার দুই ভাগে বিভক্ত, এটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে কলম বা গ্রাফটিং যেটাকে বলে, বিশেষ করে ছেলেরা তো এটা বলতেই পারবে, কারণ তোমাদের কৃষি বিজ্ঞান ক্লাসে এটা তোমরা 6 থেকেই করে আসতেছো বা পড়ছো। আর মেয়েদেরও অনেকে জেনে থাকবে, আমরা আম গাছে কলম করি, তারপরে পেয়ারা গাছ, এগুলা বিভিন্ন কলম করি, যে এটা হচ্ছে গ্রাফটিং এই কলম। আরেকটা হচ্ছে শাখা কলম, শাখা কলম বা কাটিং। একটা হচ্ছে গ্রাফটিং আর একটা হচ্ছে কাটিং, শাখা কলম বা কাটিং। তাহলে এটাও তোমরা জানো। গোলাপ নিশ্চয়ই দেখেছো, গোলাপের ছোট ছোট ডাল কেটে এটাকে কি করে, মাথার মধ্যে গোবর লাগিয়ে ওটাকে মাটিতে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে কি হয়, কিছুদিন পরে ওই গোবরের মাঝখান থেকে একটা নতুন চারা জন্ম হয়। এটাই হচ্ছে কাটিং করা। কোনো একটা গাছ থেকে ডাল কেটে নিয়ে আমি যখন চারা বের করি, সেই প্রসেসটাকে বলা হয় শাখা কলম বা কাটিং। আর কলম যেটা, গ্রাফটিং যেটা, ড্রাফটিং যেটা, সেটা খেয়াল করো, আমরা কি করি, কোনো একটা গাছে, যে গাছে আমি কলম করব, যে গাছটা থেকে, সেই গাছের কাণ্ডের একটা অংশ, উপযুক্ত একটা অংশের বাকল কেটে নেব। কেটে নিয়ে সেখানে গোবর দিয়ে, মাটি দিয়ে ভালো করে সেলোফেন পেপার দিয়ে আটকে দেবো। আটকে দিয়ে নিয়মিত ভাবে সেখানে পানি দিতে থাকলে কিছুদিন পর দেখা যাবে সেখান থেকে একটা নতুন ডালের সৃষ্টি হয়েছে বা চারা বেরোচ্ছে। তখন সেই ডালটা কেটে নিয়ে আমি যদি মাটিতে লাগিয়ে দিই, তাহলে কি হবে, নতুন আরেকটা আম গাছ বা পেয়ারা গাছে যদি করে থাকি, তাহলে পেয়ারা গাছ, যে গাছ করবো সেই গাছের আরেকটা নতুন গাছ তৈরি হবে। এটাকে বলা হয় কলম। সাধারণত ভালো ভালো গাছের ডালগুলো কেটে এভাবে কলম করে আমরা কি করি, নতুন একটা গাছ লাগাই বা তৈরি করি। তাহলে আমাদের অঙ্গজ জনন প্রক্রিয়া এখানেই শেষ। প্রজনন দুই ভাবে হতো, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। আজকের আমার আলোচনার পাঠ ছিল কি, অযৌন জনন। অযৌন জননের পদ্ধতিগুলো, ওইগুলো তোমরা সবচেয়ে ভালো হয় প্রত্যেকের বাসায়। এখন তো বাইরে বের হচ্ছে না, দোকানপাট সীমিত সময়ের জন্য বন্ধ থাকে, তোমরা মানে আর্ট পেপার যদি না থাকে, প্রত্যেকের বাসায় ক্যালেন্ডার আছে। আমি যেভাবে দেখালাম এইভাবে করে তোমরা কি করবে, একটা ক্যালেন্ডারের পিছনে সাদা পেজে ছক করে ফেলবে, অঙ্গজ জননের, অযৌন জননের ছক করে একটার পর একটা সবগুলো নাম লিখে এবং প্রত্যেকটার একটা করে উদাহরণ লিখবে, তাহলেই তোমাদের পুরোটাই মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ।
ধন্যবাদ সবাইকে।